সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি জৈব রসায়নের তৃতীয় লেকচার নিয়ে আলোচনা করব। তৃতীয় লেকচারের মূল টপিক, আজকের আলোচিত বিষয় হচ্ছে নামকরণ। আজকে আমরা নামকরণ বিষয়ে সাধারণ কিছু আলোচনা করব এবং এই নামকরণ নিয়ে আমরা পরবর্তী কাজগুলো করব। তো নামকরণ যে পদ্ধতিতে করা হয়, আমরা হচ্ছে একটা সাধারণ পদ্ধতি আর একটা ইউপ্যাক পদ্ধতি। তো আমরা আসলে মূলত ইউপ্যাক পদ্ধতিটা শিখবো আজকে। ইউপ্যাক পদ্ধতিটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটি একটি সংস্থা যেখানে বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন রসায়নবিদগুলো রসায়নবিদরা একত্র মিলিত হয়ে যুগে যুগে নামকরণের যে পদ্ধতি ঠিক করেন, সেটাই হচ্ছে ইউপ্যাক পদ্ধতি। তো আমরা ইউপ্যাক পদ্ধতিতে সাধারণত যে তিনটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে প্রিফিক্স। এক হচ্ছে প্রিফিক্সে থাকবে পার্শ্ব শিকল, পার্শ্ব শিকলে অবস্থান, পার্শ্ব শিকলের সংখ্যা এবং প্রকৃতি কিরকম হবে। দ্বিতীয় যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ওয়ার্ড রুট, অর্থাৎ মূল শব্দ। সেখানে হচ্ছে মূলত হচ্ছে কার্বনের সংখ্যা থাকবে। আমি এই বিষয়টা ক্লিয়ার করব, তোমরা একটু মাথায় রাখো যে কার্বনের সংখ্যা থাকবে। তৃতীয় যে জিনিসটা হচ্ছে সাফিক্স। প্রিফিক্স পূর্বপদ, সাফিক্স হচ্ছে পরপদ। এই পরপদ দ্বারা আমরা এখানে পাবো কার্যকারী মূলকের নাম, কার্যকারী মূলকের অবস্থান এবং সংখ্যা। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে আমরা বলছি জৈব যৌগ নামকরণকে আমরা যদি মানুষের নামের সাথে কিছুটা তুলনা করি, তাহলে আমরা একটা ধারণা পেয়ে থাকি। সেই ধারণাটাই আমি লিখি একটু। এখানে নাম লিখলাম হচ্ছে শাহ মোহাম্মদ শাকিল চৌধুরী। একটু খেয়াল রাখো, শাহ মোহাম্মদ শাকিল চৌধুরী। এখানে একটা খেয়াল করো, এই যে শাহ এবং মোহাম্মদ, এই দুটাকে আমি বলতে পারি প্রিফিক্স। শাকিলটা মূল নাম, তাহলে এটাকে বলতে পারি আমি হচ্ছে ওয়ার্ড রুট বা হচ্ছে মূল শব্দ। আর এই চৌধুরী দ্বারা তার ফ্যামিলি গ্রোথ বা একটা পরিচয় পাওয়া যাচ্ছে, চৌধুরী পরিবার বা হচ্ছে মণ্ডল পরিবার বা এরকম কোনো কিছু যেটা থাকলে সেরকম একটা ফ্যামিলি সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। তো আমরা জৈব যৌগ নামকরণকেও ওইভাবে একটু তুলনা করে দেখাচ্ছি। একটু খেয়াল করে দেখো, আমরা নামকরণে অনেকগুলো নিয়ম আছে, আমরা নিয়মগুলো পরে আসতেছি। আপাতত তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমাকে একটু যদি নাম্বারিং করি, নাম্বারিং আমি পরে করতেছি। যৌগগুলোটাকে আমি কয় কার্বন বিশিষ্ট যৌগ, 1 2 3 4 5 6, 6 কার্বন বিশিষ্ট যৌগ। আমি আবার বলতেছি কয় কার্বন বিশিষ্ট, 1 2 3 4 5 6। তাহলে 6 কার্বন বিশিষ্ট হলে হেক্সেন। এখন এটা অ্যালকিন শ্রেণী না অ্যালকিন শ্রেণী, এসব নিয়ে আমরা কথা বলছি। কয় কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট। তাহলে হেক্সেন আমরা বলে থাকি। তাহলে হেক্সেনের কার্বন সংখ্যা কোনটাকে নির্দেশ করে, হেক্স। যদি আমি হেক্সেন দেখি, হেক্সেন, তাহলে এটা হচ্ছে অ্যালকেনের নাম, আর বাকি অংশটুকু হেক্সটা হচ্ছে কার্বন সংখ্যা। তো আমি এটা অ্যালকেন শ্রেণীর যৌগ না অ্যালকাইন শ্রেণীর যৌগ না অ্যালকোহল শ্রেণীর যৌগ, আমরা সেটা পরে আসতেছি। তাহলে রুট ওয়ার্ড বা ওয়ার্ড রুট যেটাকে বলি না কেন, এখানে মূল যে জিনিসটা কোনটা, হেক্স। তাহলে আমরা হেক্সটা লিখে নিচ্ছি। দেখো, হেক্স, 6 কার্বন হচ্ছে হেক্স। এবার একটু খেয়াল করো, 6 কার্বন বিশিষ্ট হেক্স। এবার আমাকে মাথায় রাখতে হবে যে পার্শ্ব শিকল, আমাদের কি প্রথমে কি দেখো প্রিফিক্সে বলবে পার্শ্ব শিকল। তো আমরা কার্যকরী মূলক এই পাশ থেকে কাছে পাই, এই পাশ থেকে কাছে পাই। দেখো, তাহলে আমরা একটু যদি এই পাশ থেকে হিসাব করি, তাহলে 1 2 3 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, 5 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে। আমি বলছি পার্শ্ব শিকলের কি বলছি, অবস্থান। তাহলে অবস্থান কয় নাম্বার আছে, 3 এবং 5। তাহলে 3, 5, যদি একাধিক থাকে তাহলে কমা বসবে। তারপর সেটাকে কানেকশন করার জন্য হাইফেন দেব। এবার বলছি প্রকৃতি, কোন প্রকৃতির গ্রুপ, মিথাইল। কোন প্রকৃতির গ্রুপ, মিথাইল। তাহলে এবং সেই প্রকৃতিতে সংখ্যা কয়টা, 2টা। কয়টা আছে, 1টা 2টা। তাহলে এটাকে লিখবো ডাই, কি লিখবো, ডাই। এবার আসি, তাহলে এই জিনিসটা কি প্রকৃতি কি, মিথাইল গ্রুপ। তাহলে কি ডাই মিথাইল।
ডাই মিথাইল। এবার কয় কার্বন বিশিষ্ট বলছিলাম? 6 কার্বন বিশিষ্ট। তাহলে এটা কি লিখবো? হেক্স। হেক্স লিখলাম। এবার পরে এখানে আসা হচ্ছে কার্যকারী মূলকের নাম। কার্যকারী মূলকের নাম কি? অ্যালকোহলীয় মূলক। OH আছে, তার মানে কি অ্যালকোহলীয় মূলক। তাহলে কার্যকারী মূলকের, তাহলে OH যদি আছে তাহলে OL লিখি, অল, অ্যালকোহলে অল শব্দটা লিখলাম। এবং কার্যকারী মূলকের সংখ্যা কয়টা? 2টা। দেখো, একটা, 2টা, তাহলে ডাই। তাহলে কি হলো? ডাই অল। এবার এই কার্যকারী মূলকের অবস্থান কয় নাম্বার কার্বনে আছে? 2 এবং 4-এ। তাহলে লিখবো আমরা হাইফেন দিয়ে 2,4 ডাইঅল। তাহলে নামটা হচ্ছে কি? 3,5 ডাইমিথাইল হেক্স 2,4 ডাইঅল। এখন একটু আমরা আন্ডারলাইন করি। এই অংশটুকু হচ্ছে প্রিফিক্স। এই যে লাল যেটা আছে সেটা আছে হেক্স, এটা হচ্ছে মূল ওয়ার্ড অর্থাৎ কার্বনের সংখ্যা। এবং ডাইঅল সাফিক্স, সেখানে থাকবে কি? কার্যকারী মূলক, কার্যকারী মূলকের অবস্থান এবং কার্যকারী মূলকের সংখ্যা। কার্যকারী মূলক, কার্যকারী মূলকের অবস্থান এবং সংখ্যা। অনেক সময় পার্শ্ব শিকল নাও থাকতে পারে, অনেক সময় পার্শ্ব শিকল নাও থাকতে পারে। তো সেগুলো নিয়ে আমরা স্বাভাবিকভাবেই জানি, তো ওগুলো নিয়ে আমরা কথা কম বলতেছি। এবার পরের উদাহরণটাতে আসি। সরি, আমি মুছে ফেলছি এখানে একটু। পরের উদাহরণে আমরা এসে কি দেখতে পাচ্ছি? পরের উদাহরণে দেখতে পাচ্ছি যে এপাশ থেকেও যদি আসি তাহলে 3 নাম্বার কার্বন, এপাশ থেকেও আসি 3 নাম্বার কার্বন। তো নাম্বারিং করার কৌশল সম্পর্কে আমি বিস্তারিত পরে বলতেছি। আপাতত আমরা কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। তাহলে হচ্ছে 5 কার্বনের কি? পেন্ট। তাহলে আমরা লিখবো কি? পেন্ট। আচ্ছা, তার আগে বলছি এটা কি? মিথাইল গ্রুপ। কয় নাম্বার কার্বনে? যদি 3 নাম্বার কার্বনে বলি তাহলে 3- মিথাইল। তারপর কি আছে? পেন্ট। এখন এটা কার্বন কার্বন একক বন্ধন না দ্বিবন্ধন? একক বন্ধন। তাহলে কার্যকারী মূলক কি? অ্যালকেন। অ্যালকেনের তাহলে কি বলছি? অ্যালকেনের হচ্ছে অ্যালকেন, যদি আমরা লিখি LKNE, অ্যালকেন, এটা অ্যালকেনের কার্যকারী মূলকের নির্দেশ করে অনেকটা। তাহলে সেটা কি? পেন্টের সাথে কি যোগ করব? ANE যোগ করব। কি যোগ করব? ANE। এই ANEটা হচ্ছে কার্যকারী মূলককে নির্দেশ করতেছে। তাহলে কি লিখবো কি? 3-মিথাইল পেন্টিন। অ্যালকেনের ক্ষেত্রে কার্যকারী মূলকের হচ্ছে কয় নাম্বার কার্বন বা এরকম কোনো কিছু নির্দেশ করার সুযোগ নাই, কারণ সবগুলোই সিঙ্গেল বন্ডে আছে। তাহলে কি? 3-মিথাইল পেন্টিন। এই ANEটা হচ্ছে অ্যালকেন শ্রেণীকে নির্দেশ করতেছে, অর্থাৎ কার্যকারী মূলককে নির্দেশ করতেছে। পেন্ট হচ্ছে ওয়ার্ড রুট বা মূল কার্বনের সংখ্যাকে নির্দেশ করতেছে। আর 3-মিথাইল যে শব্দটা সেটা হচ্ছে সাফিক্স, প্রিফিক্সকে নির্দেশ করছে। প্রিফিক্স বলতে কি? পার্শ্ব শিকল থাকবে, পার্শ্ব শিকলের অবস্থান থাকবে, এবং পার্শ্ব শিকলের প্রকৃতি কি হবে এবং পার্শ্ব শিকলের সংখ্যা কত হবে সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এবার আমরা কার্যকারী মূলক বিশিষ্ট যৌগ, বিভিন্ন যৌগের নামকরণের কিছু নিয়ম সম্পর্কে জানবো। নিয়মে একটু খেয়াল করে দেখো, আমি প্রথমে লিখছি প্রদত্ত সংকেতে সঠিক গাঠনিক সংকেত লিখতে হবে। এখন খেয়াল করে দেখো যে তোমাদের পরীক্ষায় বিভিন্ন ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় এরকম সংকেত দেয়া থাকে। এখন এরকম সংকেত দেয়া থাকলে আমরা সঠিক গাঠনিক সংকেত নির্ণয় না করার কারণে অনেক সময় দেখি যে এই কার্বনকে একটা হিসাব করি, অথবা এই CH3 কে একটা কার্বনের মধ্যে সংযুক্ত করে থাকি। এটা করার কারণে দেখা যায় যে আমাদের সঠিক নামকরণ করা ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে প্রথম কাজটা কি হবে? যে গাঠনিক সংকেত, যে সংকেত দেওয়া থাকবে তার সঠিক গাঠনিক সংকেত লিখতে হবে। একটু খেয়াল করি, তাহলে আমরা গাঠনিক সংকেতটা লিখি। এখানে এটা মানে কি? এখানে আরো একটা C হবে। এখন CH3, তাহলে CH3 কোন কার্বনের সাথে? এই কার্বনের সাথে। একটা, দুইটা, তিনটা। এবার আসি, এরপর এটা 2 নাম্বার কার্বন, C আছে, H আছে, আর এই যে ব্র্যাকেট দিয়ে যেটা আছে, এই ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে সেটাকে আমরা সাইড শ্রেণীর অন্তর্ভুক্ত করব। তারপর এখানে ডাবল, CH2 দিয়ে ডাবল, তার মানে এটা চেনটা বড়। CH2 ওয়ালা 2টা হবে, CH2, -CH2। এবার এখানে দেখো আবারও কার্বন দিয়ে ব্র্যাকেট দিয়ে আছে ক্লোরিন, ব্রোমিন। তাহলে ক্লোরিন, ব্রোমিন।
তারপর আছে CH3। একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা কি বললাম যে যে সংকেতটা দেয়া আছে তার সঠিক গাঠনিক সংকেত নির্ণয় করতে হবে। এটা আমাদের প্রথম কাজ। তার পরবর্তীতে আমরা প্রথম রুলসে গিয়ে যে জিনিসটা দেখব, সেটা দ্বিতীয় রুলসে গিয়ে আমরা একটা জিনিস খেয়াল করে দেখব, সেটা একটু তোমরা লক্ষ্য করো। এখানে বলছে রুলস 2তে লেখছে যে কার্যকারী মূলক চিহ্নিতকরণ, অর্থাৎ কার্যকারী মূলক চিহ্নিত করতে হবে কোন ধরনের কার্যকারী মূলক আছে, এবং সেটা যদি কার্বন বিশিষ্ট কার্যকারী মূলক হয় তাহলে মূল শিকলি বা মূল চেইনে অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয়টা হচ্ছে পার্শ্ব শিকলের সংখ্যা। পার্শ্ব শিকলের সংখ্যা বা অবস্থান কোন দিক দিয়ে পাবো সেই দিক দিয়ে আমাকে হিসাব করতে হবে। তৃতীয় যে জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় যে শিকল সেই শিকলটাকে বের করতে হবে, অর্থাৎ সেটা শিকলটা যদি আঁকা হয় বাঁকা হয় সেসব মাথায় না রেখে আমাকে হিসাব করতে হবে সবচেয়ে বেশি পরিমাণে কার্বন কোন দিক দিয়ে গিয়ে ইনক্লুড করতে পারতেছি। আমি আবার বলছি, সবচেয়ে বেশি পরিমাণে কার্বন কোন দিক দিয়ে ইনক্লুড করতে পারছি। এখন আমি কয়েকটা উদাহরণ লিখব, তখন তোমরা খেয়াল করে দেখো। আমি চিহ্নিত করব এবং 3টা পয়েন্টকে একত্র করার চেষ্টা করব। তো আমি তোমাদেরকে কি বললাম যে 3টা নিয়ম বলেছিলাম, সেখানে বলেছি যে কার্যকারী মূলকের অবস্থান সেটা যদি কার্বন পরমাণু সম্মিলিত হয়। দ্বিতীয় যে পয়েন্টে বলেছিলাম শাখা শিকলের অবস্থান বা পার্শ্ব শিকলের শাখার সংখ্যা বেশি। আর তৃতীয় যে পয়েন্টে বলেছিলাম দীর্ঘতম শিকল। তো আমরা সেই জিনিসগুলো একটু খেয়াল করি। আমি প্রথমে দীর্ঘতম শিকল দিয়ে আসি। আমি এখানে দেখো হাইড্রোজেনের সংখ্যা বাদ দিয়ে লিখেছি। কি লিখেছি? হাইড্রোজেনের সংখ্যাকে বাদ দিয়ে। আর ধরে নাও যে এগুলোতে হাইড্রোজেন আছে। একটু খেয়াল করো, আমি যদি এদিক দিয়ে সোজা যাই তাহলে কার্বন পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আবার যদি এদিক থেকে এদিকে নেমে আসি তাহলে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আবার যদি আমি করি এদিক থেকে যাই এটা যে আবার নিচে নেমে আসি তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো একটু খেয়াল করে দেখো, আমার এখানে বলছি যে সর্বাধিক কার্বন পেতে হবে। সর্বাধিক কার্বন আমি কোন দিক দিয়ে পাচ্ছি? এদিক থেকে গিয়ে সোজা এদিকে। তখন আমি কার্বনের সংখ্যা দাঁড়াচ্ছে 1 2 3 4 5 6 7টা। তাহলে আমি সবচেয়ে বেশি কার্বনটা কোন লাইনে পাচ্ছি? এখান থেকে গিয়ে এদিকে গেলে আমি সবচেয়ে বেশি কার্বন পাচ্ছি। যদি বা তোমাদের কাছে প্রথমেই মনে হবে যে এই যে লম্বা শিকল, এটাকে লম্বা শিকল মনে হচ্ছে, কিন্তু লম্বা হলেও এখানে কি সর্বোচ্চ পরিমাণ কার্বনকে ইনক্লুড করতে পেরেছি? না। আমার কাজ হচ্ছে সর্বোচ্চ পরিমাণ কার্বনকে সংযুক্ত করা। তাহলে সর্বোচ্চ পরিমাণ কার্বন পাচ্ছি কোথায়? 1 2 3 4 5 6 7। এভাবে আমি সর্বোচ্চ পরিমাণ কার্বন পাচ্ছি। এবার দ্বিতীয় উদাহরণটাতে আসি, খেয়াল করে দেখো। সরি, এখানে দেখো আমার মনে হচ্ছে আপাত দৃষ্টিতে 1 2 3 4, এদিক দিয়ে আমি কয়টা কার্বন পাচ্ছি? 4টা কার্বন পাচ্ছি। আবার যদি আমি ইউ আকৃতির এই যে স্লোপটা যদি বিবেচনা করি তাহলে দেখো কার্বন কয়টা পাচ্ছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সর্বোচ্চ কার্বন পাচ্ছি এটাতে 7টা। তাহলে আমার মূল চেন হচ্ছে এই ইউ আকৃতির যেটা, সেটাই আমার মূল চেন। এবার খেয়াল করো তৃতীয় একটা উদাহরণে আসি। তৃতীয় উদাহরণের আগে আমি বলেছিলাম যে কার্যকারী মূলক আইডেন্টিফাই করা, এবং কার্যকারী মূলক আইডেন্টিফাই করার পাশাপাশি সেটা যদি কার্বন সম্মিলিত কার্যকারী মূলক হয় তাহলে সেটাকে মূল চেনের অংশ হিসেবে ধরে নিতে হবে। আমি আবার বলছি, কার্বন সমৃদ্ধ যদি কার্যকারী মূলক হয় তাহলে সেটাকে মূল চেনে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি এদিক থেকে সোজা যাই তাহলে আমি কার্বন পাচ্ছি কয়টা? 1টা 2টা 3টা 4 5 6। কয়টা কার্বন পাচ্ছি? 6টা। আবার এদিক থেকে যদি আমি আসি, একটু খেয়াল করি, এদিক থেকে আসলে 6টা। এবার যদি আমি, আমার কথা হচ্ছে কার্যকারী মূলককে ধরার কথা, তাহলে কার্যকারী মূলক যদি ধরতে চাই তাহলে আমাকে এই কার্বনকে অবশ্যই ধরতে হবে। তাহলে এই কার্বনকে যদি আমি ধরি, এখন এদিকে গেলে পাবো 4টা, এদিকে আসলে পাবো 5টা। তাহলে আমার মূল চেন হবে এই কার্যকারী মূলক সহ যে অংশটুকু, সেটা আমার মূল চেন। 1 2 3 4 5। এইদিকে আমি পাচ্ছি সর্বোচ্চ 5টা কার্বন। এদিকে যখন দিচ্ছি 1 2 3 4 5 6টা। এখানে 6টা কার্বন পাওয়ার পরেও সেটা আমার মূল চেন না। তার মানে কি?
কার্যকারী মূলক থাকতে লম্বা চেনের যে শর্ত সেটা ভ্যালিডিটি থাকতেছে না। এবার এবার আমরা মূল আর একটা উদাহরণে আসি, তাহলে একটু খেয়াল করি। বলেছিলাম শাখা শিকলের সংখ্যা, শাখার সংখ্যা যেদিকে সর্বাধিক হবে। একটু খেয়াল করো, আমরা যখন মূল চেনকে হিসাব করতেছি 1 2 3 4 5 6 7 8, 8টা কার্বন পাচ্ছি। আমি এদিক দিয়ে গেলে কয়টা কার্বন পাচ্ছি? 8টা। কিন্তু আমি যখন এই তিনটা রুলসকে একত্র করতেছি, আমি তিনটা রুলস, কয়টা রুলসকে বলছি? তিনটা রুলস। লম্বা চেন হতে হবে, কার্যকারী মূলককে মূল চেনের অন্তর্ভুক্ত করতে হবে, এবং পার্শ্ব শিকলের সংখ্যা সর্বাধিক হবে যেদিকে সেদিকে। তো এই হিসাবে যদি আমরা নাম্বারিংটা করে যাই, বা সরি হচ্ছে তোমার ইয়েকে বলি, মূল চেনটাকে হিসাব করি, তাহলে মূল চেনটা দাঁড়াচ্ছে এইটুকু। মূল চেন দাঁড়াচ্ছে কোনটা? এইটুকু। যদিও যদিও তোমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, এটা সবচেয়ে বড় চেন, কিন্তু সেখানে এই বড় চেনে কার্যকারী মূলক আসতেছে না। বড় চেনে কি আসতেছে না? কার্যকারী মূলক। এই যে দেখো, কার্যকারী মূলক এবং শাখা শিকল। তাহলে আমি তিনটে শর্তকে একত্র করে দিই, কার্যকারী মূলক এবং শাখা শিকল এবং লম্বা চেন, তিনটা শর্তকেই নিলাম। তাহলে প্রায়োরিটি ফার্স্টকে, প্রথমে কার্যকারী মূলক, দ্বিতীয় হচ্ছে পার্শ্ব শিকল, তৃতীয় হচ্ছে তোমার পার্শ্ব শিকলের সংখ্যা, আর তৃতীয় হচ্ছে তোমার দীর্ঘতম শিকল। তাহলে আমাকে কার্যকারী মূলক থাকলে দীর্ঘতম শিকল বা পার্শ্ব শিকলের ভিত্তি নেই। তাহলে আমাকে তিনটা জিনিসকেই মাথায় রাখতেছে, কার্যকারী মূলক, শাখা শিকল বা পার্শ্ব শিকলের সংখ্যা, এবং থার্ড যে পয়েন্টটা আসতেছে সেটা হচ্ছে দীর্ঘতম শিকল। আমি রুলসিকে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই যে আমরা রুট ওয়ার্ড বা সাফিক্সের জন্য যে শব্দগুলোকে ব্যবহার করে থাকি সেই শব্দগুলো সম্পর্কে একটু ধারণা, সাফিক্স না, রুট ওয়ার্ড বা মূল শব্দ, অথবা কার্বন সংখ্যা হিসাব করার জন্য যে শব্দটা ব্যবহার করে থাকি সেই শব্দগুলো কেমন হবে সেই সম্পর্কে একটু ধারণা দিতে ভুলে গেছিলাম। আমি আবার বলছি সেটা। যদি এক কার্বন বিশিষ্ট হয় মিথ, এখন যদি সেটা অ্যালকেন শ্রেণীর যৌগ হয় তাহলে এএনই যোগ হবে, অ্যালকিন শ্রেণীর যৌগ হলে ইএনই যোগ হবে, অ্যালকাইন শ্রেণীর যৌগ হলে ওয়াইএনই হবে। 2 কার্বন বিশিষ্ট হলে ইথ, তাহলে ইথের সাথে যদি এএনই যোগ করি, এই এএনইটা হচ্ছে সাফিক্স আর ইথটা হচ্ছে প্রিফিক্স। যদি অ্যালকিন হতো তাহলে এএনই হতো, অ্যালকিন হতে ইএনই হতো, অ্যালকাইন হতে ওয়াইএনই হয়ে যেত। আবার প্রপ থেকে কি আসবে? প্রোপেন। যদি অ্যালকেন হতো তাহলে প্রোপেন, অ্যালকেন হলে প্রোপিন আর প্রোপাইন, অর্থাৎ এই শব্দগুলো যোগ হয়েছে। বিউট, সেম অ্যাজ পেন্ট, হেক্স, হেপ, সবগুলোর ক্ষেত্রে এরকম আসবে। 10 হচ্ছে ডেকের সাথে যদি আমি অ্যালকেন শ্রেণী করতাম তাহলে ডেকেন, তারপর ডোডেক, এভাবে আইসোসেন সম্পর্কে এভাবে চলতেই থাকবে। তো আমরা এই সম্পর্কগুলো আমরা দেখতে থাকবো। দেখো, যদি আমি অ্যালকেন শ্রেণী যোগ হয় তাহলে এএনই যোগ করে দিচ্ছি, অ্যালকেন হলে ওয়াইএনই, এবং অ্যালকিন হলে ইএনই, অ্যালকাইন হলে ওয়াইএনই যোগ করে দিয়ে আমরা কাজগুলো করতে পারি। আমরা তৃতীয় নিয়মে যাচ্ছি। এবারে খেয়াল করে দেখো, আমি 3 নম্বর রুলসে গিয়ে বলেছি যে কার্বন শিকলে নাম্বার প্রদান। আমি কি বলেছি? কার্বন শিকলে নাম্বার প্রদান খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমরা যখন কার্যকারী মূলক চিহ্নিতকরণ শিখলাম, দীর্ঘতম শিকল নির্ণয় করা শিখলাম, এবং পার্শ্ব শিকলের অবস্থান সম্পর্কেও ধারণা পেয়ে গেলাম, তখন যে আসতে হবে আমাকে নাম্বারিং করা। নাম্বারিংটা কোন পাশ থেকে করব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। সেক্ষেত্রে আমি তোমাদের এই কোনায় একটা পয়েন্ট লিখে রেখেছি। দেখো, এখানে বলেছি যে কার্যকারী মূলক সর্বনিম্ন কার্বন বিশিষ্ট কার্বনে থাকবে, সর্বনিম্ন নাম্বার বিশিষ্ট কার্বনে থাকবে। অর্থাৎ কার্যকারী মূলকটাকে যেন যে দিক দিয়েই নাম্বারিং করি না কেন, কার্যকারী মূলকটা যেন কাছে পাই, অর্থাৎ চেনের খুব কাছে চলে আসে, মূল চেনের খুব কাছে চলে আসে। তো আমরা এইগুলো পয়েন্টের উপর ভিত্তি করে এখানে কিছু উদাহরণ লিখেছি, আমরা সেটা খেয়াল করে দেখি। দেখো, প্রথমে এই যৌগটার দিকে খেয়াল করে দেখো, 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট, তার মানে কি এটা পেন্টেন্স। এখন এটাকে নামকরণ করতে গিয়ে আমার পেন্টেন হবে না পেন্টিন হবে না পেন্টাইন হবে, সেগুলো পরের হিসেবে আসছে। এখানে আমরা কার্যকারী মূলক কোনটা? কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন
ডাবল বন্ড। যদি আমি বাম পাশ থেকে ডান পাশ থেকে নাম্বারিং করি তাহলে দেখি 1 2 3 4 5। কার্যকরী মূলকের ডাবল বন্ডটা স্টার্ট হয়েছে কয় নাম্বার কার্বন থেকে? 3 নাম্বার কার্বন থেকে। এবার যদি আমি বাম পাশ থেকে নাম্বারিং করি তাহলে দেখো 1 2 3 4 5। কয় নাম্বারে স্টার্ট হয়েছে? 2 নাম্বারে স্টার্ট হয়েছে। তাহলে কি কার্যকরী মূলক কোন পাশ থেকে কাছে পেলাম? বাম পাশ থেকে না ডান পাশ থেকে? স্বভাবত এটা ভুল নাম্বারিং, এটা হচ্ছে সঠিক নাম্বারিং। তাহলে কি বলেছি? কার্যকরী মূলককে অবশ্যই সর্বনিম্ন কার্বনে রাখতে হবে, সর্বনিম্ন নাম্বার বিশিষ্ট কার্বনে রাখতে হবে। দ্বিতীয় পয়েন্ট একটু খেয়াল করে দেখো। দ্বিতীয় পয়েন্টে বলছে শাখার অবস্থান। খেয়াল করে দেখো, এদিক দিয়েও যদি আসি কার্বন পাচ্ছি, কার্যকরী মূলক পাচ্ছি 3 নাম্বার কার্বনে, এদিক দিয়েও যদি আসি কার্যকরী মূলক পাচ্ছি 3 নাম্বার কার্বন। এখানে আমার আর কোনো কথা নেই। তাহলে কার্যকরী মূলকের অবস্থান যদি একই জায়গায় থাকে তাহলে নাম্বারিং করতে গেলে আমাকে চিন্তা করতে হবে শাখা শিকড়ের অবস্থান। তাহলে শাখা শিকড়ের অবস্থান কোন দিক দিয়ে কাছে পাচ্ছি? বাম থেকে ডানে না ডান থেকে বামে? আমি যদি এদিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5, তাহলে আমি 2 নাম্বার কার্বনে পাচ্ছি। এদিক দিয়ে আসলে হবে এটা 4 নাম্বার কার্বনে। তাহলে আমার সঠিক নাম্বারিং কোনটা? বাম থেকে ডানে। এবার যদি আমি চিন্তা করি এদিকে একটা কার্বন বাড়ায় দিই, একটা কার্বন বাড়ায় দিলাম, বাড়ায় দেওয়ার পরে এবার কি আমি পার্শ্ব শিকলের অবস্থানকে বেশি চিন্তা করবো নাকি কার্যকরী মূলক? যদি আমি পার্শ্ব শিকলকে চিন্তা করে যাই তাহলে একটু খেয়াল করো, 1 2 3 নাম্বার কার্বনে গিয়ে পার্শ্ব শিকল বা শাখার অবস্থান পাচ্ছি, কিন্তু কার্যকরী মূলক হয়ে যাচ্ছে কয় নাম্বার কার্বনে? 4 নাম্বার কার্বনে। কয় নাম্বার কার্বনে? 4 নাম্বার কার্বন। তাহলে আমার প্রথম শর্ত কি? কার্যকরী মূলককে সর্বনিম্ন কার্বনে দিতে হবে। যদি সেটা দিতে চাই তাহলে 1 2 3 4 5 6, এটা আমার ভুল নাম্বারিং হবে। কিন্তু আমি যদি এদিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5 6, তাহলে এই দিক থেকে নাম্বারিং এ আসলে আমি 3 নাম্বার কার্বনে কার্যকরী মূলক পাচ্ছি, এদিক থেকে গেলে আমি পাচ্ছি 4 নাম্বার কার্বনে। তাহলে আমাকে এখানে কোনটাকে গুরুত্ব দিলাম? আমি কার্যকরী মূলককে গুরুত্ব দিলাম। শাখার অবস্থানের চেয়ে কার্যকরী মূলক বেশি গুরুত্বপূর্ণ। এবার থার্ড পয়েন্টে আসি, শাখার সংখ্যা। শাখার সংখ্যা যদি আমি হিসাব করি, একটু খেয়াল করো শাখার সংখ্যা। এখানে কয়টা কার্বন আছে? 1 2 3 4 5, 5 কার্বন বিশিষ্ট। এখন কার্যকরী মূলক যদি আমি এদিক থেকে আসি 3 নাম্বার কার্বনে, এদিক থেকে গেলেও 3 নাম্বার কার্বনে। 3 নাম্বার কার্বনে হওয়ার পরে তাহলে আমার শাখা শিকলকে চিন্তা করতে হবে। কাকে চিন্তা করতে হবে? শাখা শিকলকে চিন্তা করতে হবে। শাখা শিকল অবস্থান যদি এদিক থেকে যাই 2 নাম্বার কার্বনে, এদিক থেকেও আসি 2 নাম্বার কার্বনে, এখানেও আমি ক্লিয়ার হতে পারছি না। তাহলে কি শাখার সংখ্যা কি করতে হবে আমাকে? শাখার সংখ্যা। এদিক থেকে গেলে 2 নাম্বার কার্বনে কয়টা সংখ্যা পাচ্ছি? 2টা। এদিক থেকে আসলে কয়টা পাচ্ছি? 1টা। তাহলে শাখার সংখ্যা সর্বাধিক কোন পাশ থেকে পাচ্ছি? বাম পাশ থেকে পাচ্ছি। তাহলে আমাকে বাম পাশ থেকে চিন্তা করতে হবে। এছাড়া আর একটা নিয়ম আছে, কার্যকরী মানে মূল চেনের যে লম্বা চেনটা আমরা আইডেন্টিফাই করবো, সেই লম্বা চেনের মাঝ বরাবর একটা দাগ টেনে দেবো। মাঝ বরাবর কি করবো? এরকম একটা দাগ টেনে দেবো। দাগ টেনে দেওয়ার পর যে পাশটা ভারী সে পাশ থেকে সঠিক নাম্বারিং, অর্থাৎ আমার এখানে দেখা যাচ্ছে বাম পাশটা ভারী, বাম পাশ থেকে সঠিক নাম্বারিং হবে। আমি আবার বলছি যে আমরা এখানে 5টা কার্বন আছে, 5টা কার্বনের এই 3 নাম্বার কার্বনটা মিডল কার্বন। এই বরাবর যদি আমি একটা দাগ টেনে দিই, দাগ টেনে দেওয়ার পরে আমি 2 পাশে খেয়াল করে দেখব কোন পাশটা ভারী, বাম পাশ ভারী না ডান পাশ ভারী। যদি বাম পাশ ভারী হয় তাহলে বাম পাশ থেকে সঠিক নাম্বারিং, যদি ডান পাশ ভারী হয় তাহলে ডান পাশ থেকে সঠিক নাম্বারিং। একটু খেয়াল করে দেখো, এখানে আছে 12 3 15 ভর, এখানে আছে 15 30, আর এখানে আছে কত? 15। তাহলে ভর কোন দিক দিয়ে বেশি? বাম পাশে বেশি। তাহলে ভারী এই দিক দিয়ে, তার মানে এই দিক থেকে 1 2 3 4 5, এটা হচ্ছে সঠিক নাম্বারিং। এবার আমরা আর একটা পয়েন্টে আসি। এবার এটার ক্ষেত্রেও দেখো, আমি এ পাশ থেকেও এসে 2 নাম্বার কার্বনে গ্রুপ পাচ্ছি, এখান থেকে এসে 2 নাম্বার কার্বনে গ্রুপ পাচ্ছি। তাহলে নাম্বারিংটা কোন দিক দিয়ে করবো? তোমরাই বলো তো, ক্লোরিনের ভর বেশি না ব্রোমিনের ভর বেশি? ক্লোরিন
ভর বেশি না ব্রোমিনের ভর বেশি? আমরা যদি পারমাণবিক সংখ্যা হিসাব করি তাহলেও দেখা যাচ্ছে ক্লোরিনের তুলনায় ব্রোমিনের পারমাণবিক সংখ্যা বেশি, আর পারমাণবিক সংখ্যা বেশি মানে ভরও বেশি হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো, ভর ব্রোমিনের বেশি ক্লোরিনের কম, তাহলে এই দিক থেকে তাহলে আমার নাম্বারিং হবে সঠিক হচ্ছে বাম থেকে ডানে। এবার আর একটা জিনিস আছে, আর একটা উদাহরণ দেখি, সেটা তোমাদের আরও একটু সহজ এবং তোমাদের জন্য ক্লিয়ার একটা ধারণা দেবে। সেক্ষেত্রেও আমি আবারও বলছি যে কার্যকারী মূলকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আমি একটা উদাহরণ লিখি, তোমরা একটু খেয়াল করে দেখো। একটু খেয়াল করে দেখো, এই নিয়মটা হচ্ছে আমরা একবার বাম থেকে র্যান্ডমলি নাম্বার করব, একবার ডান থেকে র্যান্ডমলি নাম্বার করব। তাহলে আমি প্রথমে দেখি এই কালো কালির দ্বারা বাম থেকে দেখি 1 2 3 4 5 6। এবার লাল কালি দ্বারা আমি ডান থেকে দেখাই 1 2 3 4 5 6। এবার আমার পার্শ্ব শিকলগুলো কোন কোন কার্বনে অবস্থান করছে তাদের যোগফলের সমষ্টি নির্ণয় করব। তাহলে পার্শ্ব শিকলগুলোর অবস্থান দেখি, কয় নাম্বার কার্বন? 2 নাম্বার কার্বন, তাহলে 2। একটা এখানে আরো একটা গ্রুপ আছে, তাহলে 2। এবার কয় নাম্বার কার্বন আছে? 3। কয় নাম্বার কার্বন আছে? 4। কয় নাম্বার কার্বন আছে? 5। যোগফল করি, তাহলে 4 3 7, 7 4 11 আর 5 16। এবার লাল কালিরটাতে আসি আমি, এদিক থেকে কয় নাম্বার কার্বন? 2, তারপর 3, তারপর 4, তারপর 5 যোগ 5। তার আমি যোগফল করে দেখি, 5 4 9, 9 5 14, 14 5 19। তাহলে আমার দেখো তো কালো কালির যেটা যোগফল করেছি সেটা কম না বেশি? কম। লাল কালিতে যেটা যোগ করেছি সেটা হচ্ছে বেশি। তো আমি বলেছিলাম যে আগে র্যান্ডমলি নাম্বার করব, নাম্বার করার পরে যেদিক দিয়ে দেখবো যে নাম্বারের যোগফলের সমষ্টি কম সেদিক থেকে সঠিক নাম্বারই। তাহলে আমার সঠিক নাম্বারই কোনটা? এই কালো কালি এটা। আমরা এই জিনিসগুলোকে খুব মনোযোগের সাথে খেয়াল করব। এবার আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে প্রিফিক্স লেখার নিয়ম, অর্থাৎ পূর্বপদ। আমরা দেখলাম প্রথমে উদাহরণে একটা দেখাইছিলাম প্রিফিক্স অংশ, তারপর মূল ওয়ার্ড, এরপরে দেখাইছিলাম আমি সাফিক্স অংশ। তো আমরা প্রিফিক্স সম্পর্কে একটা ধারণা দেব। একটু খেয়াল করে দেখো, এটা কয় কার্বন বিশিষ্ট যৌগ? নাম্বারিং এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যেদিক থেকে পার্শ্ব শিকল কাছে পাবো, যেহেতু এটা কার্বন কার্বন একক বন্ধন, তার মানে এটা অ্যালকেন শ্রেণীর যৌগ। তাহলে অ্যালকেন শ্রেণীর যৌগ ক্ষেত্রে আমাকে ওই যে কার্যকরী মূলককে মাথায় রাখতে হচ্ছে না। তো আমরা একটু খেয়াল করবো, যেদিক থেকে আমি পার্শ্ব শিকল কাছে পাবো, কোন দিক থেকে কাছে পাচ্ছি? ডান দিক থেকে। তাহলে আমি নাম্বারিংটা করে নিই, 1 2 3 4 5 6। কয় কার্বন বিশিষ্ট যৌগ? 6 কার্বন বিশিষ্ট। তাহলে মূল ওয়ার্ডটা কি আছে? হেক্স। মূল ওয়ার্ডটা হচ্ছে হেক্স। এবার খেয়াল করি, যেহেতু আমি কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট, তাহলে প্রিফিক্সটা সাফিক্সটাও লিখে নিই। তাহলে কি কার্বন কার্বন একক বিশিষ্ট হলে অ্যালকেন হয়, কি হয়ে যায়? অ্যালকেন। তাহলে অ্যালকেনের এ নিই, এটা হচ্ছে সাফিক্স, আমি বসিয়ে দিলাম। এবার আমরা পিছনে চলে আসি। খেয়াল করো পার্শ্ব শিকলের বিষয়টা আছে। পার্শ্ব শিকলে দেখো মিথাইল গ্রুপ আছে, ব্রোমিন আছে, ইথাইল গ্রুপ আছে। তো আমাকে মাথায় রাখতে হবে 6 কার্বন বিশিষ্ট যৌগ মিথাইল এবং সেটা অ্যালকেন শ্রেণীর যৌগ। এখন আমরা পার্শ্ব শিকলের প্রিফিক্স লিখব। প্রিফিক্সের অংশটা আমি খালি রেখেছি। আমি আর একটা গ্রুপ দিতে পারি, আমি চাইলে আর একটা গ্রুপ দিয়ে দিই, এখানে আর একটা গ্রুপ দিই, তাহলে তোমাদের জন্য ভালো হবে, একটা বিষয় ক্লিয়ার হবে। একটু খেয়াল রাখি, আমরা এই নাম্বারিংটা করলাম, নাম্বারিং করা শেষ। এবার আমরা দেখো মিথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপে ব্রোমিন আছে, ইথাইল আছে। তো আমরা কাকে আগে লিখবো? এখন একটু খেয়াল করি,
ইথাইল, এটা কি দিয়ে শুরু হচ্ছে? ই দ্বারা। ব্রোমিন তাহলে কি দ্বারা শুরু হচ্ছে? বি দ্বারা। আর মিথাইল গ্রুপ কি দ্বারা শুরু হচ্ছে? এম দ্বারা। এখন বলো তো অ্যালফাবেটিক্যালি কে আগে, ই আগে, বি আগে না এম আগে? আমরা শুধু জানি যে বি, তারপর ই, তারপর এম। যদিও মনে হচ্ছে যে কার্বনে এখানে মিথাইল গ্রুপ 2 নাম্বার কার্বন কাছে আছে, তার মানে এর নামটাই আগে লেখা উচিত, না, এ দূরে থাকলেও অ্যালফাবেটিক্যাল অর্ডারে, বা এ দূরে থাকলেও অ্যালফাবেটিক্যাল অর্ডারে এর আগে এ, তার মানে এর নামটাই আগে লিখতে হবে। তাহলে কি লিখবো আমরা? বি। বি কে যদি আমরা প্রিফিক্স হিসেবে লিখি, ব্রোমিনকে ব্রোমো হিসেবে লিখতে পারি। তাহলে আমরা লিখি ব্রোমো। কি লিখবো? ব্রোমো লিখলাম, হাইফেন দিলাম। কেন হাইফেন দিচ্ছি? আমরা মানুষের দ্বিপদ নামকরণে দেখেছিলাম যে 2টা পদ থাকে, কিন্তু জৈব যৌগের নামকরণ হচ্ছে একপদী, এই জন্য কানেকশন মেনটেন করার জন্য আমরা হাইফেন দিয়ে থাকি। তাহলে একটু আসি ব্রোমো। তাহলে এই বি এর কাজ শেষ। এবার কি আছে? ই আগে না এম আগে? ডেফিনেটলি ই আগে। ব্রোমোটা কয় নাম্বার কার্বনে আছে? 3 নাম্বার কার্বনে, এই জন্য 3 ব্রোমো। 3 ব্রোমো। যে কার্বনে যে গ্রুপ আছে সেই কার্বনের নাম্বারও উল্লেখ করতে হবে। তাহলে 3 ব্রোমো। এবার কি আছে? 4 নাম্বার কার্বনে আছে ইথাইল গ্রুপ, তাহলে এটা কি? ইথাইল। ইথেনের এক অ্যালকাইল মূলক ইথাইল। এবার এটা একটু মুছে দিচ্ছি কারণ জায়গার সংকট থাকে। এবার কি আছে? মিথাইল গ্রুপ আছে। কয়টা? 2টা। কয় নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। এটা গেল। এটা কয় নাম্বার কার্বনে? এই যে পাশা একাধিক হলে এরকম কমা ইউজ করব, তাহলে কি 2 নাম্বার কার্বনে। এবার হাইফেন দেব। এবার তাহলে 2 নাম্বার কার্বনে কয়টা গ্রুপ আছে? 2টা। 2টা হচ্ছে ডাই। 2টাকে কিভাবে লিখবো? ডাই। এবার আমি কি বলেছিলাম? হেক্স। তাহলে হেক্স। আর এটা এর প্রিফিক্সটা, সাফিক্সটা কি ছিল? অ্যালকেন। তাহলে এ এন ই। যৌগটার নাম কি দাঁড়ালো? 3 ব্রোমো 4 ইথাইল 2 2 ডাই। সরি, আমি একটা জিনিস এর নামটা লিখতে ভুলে গেছি। ডাই। এটা গ্রুপটা হচ্ছে মিথাইল। মিথাইল, ডাই মিথাইল, তারপর হেক্স এন। এটা কি লাগলো? 3 ব্রোমো 4 ইথাইল 2 2 ডাইমিথাইল হেক্সেন। ঠিক আছে? এই হেক্সটা হচ্ছে কার্বন সংখ্যা, যেটা মূল শব্দ। এন এটা হচ্ছে তোমার, এন এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর কার্যকরী মূলক, এর জন্য ব্যবহৃত হয়েছে। ডাইমিথাইল এটা হচ্ছে এইখান থেকে এইটুকু অংশ হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে মূল ওয়ার্ড, আর এইটুকু হচ্ছে তোমার সাফিক্স। এবার আমরা একটু খেয়াল করে দেখি। আমি বলছি রুট ওয়ার্ড লেখা সম্পর্কে শিখবো, অর্থাৎ ওয়ার্ড রুট কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে একটা ধারণা দেব। একটা লাইন লিখেছি, দেখো, খেয়াল করে দেখো। এখানে অ্যালকেন লিখেছি। কি লিখেছি? অ্যালকেন। যখন ডাবল এ এন বাদ দিয়ে কখনো কখনো এ যোগ করার কথা বলছি, ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের ক্ষেত্রে দেখো অ্যালক লিখে এ এন লিখেছি। এবার এদিকে এসে ই মাইনাস করেছি। তো আমরা সেই বিষয়গুলোকে উদাহরণে একটু খেয়াল করি। আমরা এটা দেখো, এর নাম হচ্ছে 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট। তাহলে বিউটেন। তাহলে বিউটেনের ই কে বাদ দিচ্ছি, দিয়ে কি নাম লিখেছি? বিউটান। কি লিখেছি? বিউটান। এই বিউটানটা হচ্ছে রুট ওয়ার্ড। এই বিউটানটা রুট ওয়ার্ড। আমরা 3 মিথাইল কি সাফিক্স সম্পর্কে ধারণা পেয়ে গেছি। সরি, প্রিফিক্স সম্পর্কে বলেছি। 3 মিথাইলটা কি? প্রিফিক্স। এটা অলরেডি বলেছি। এই বিউটান শব্দটা আসছে অ্যালকেনের ই শব্দটাকে বাদ দিয়ে, ই অক্ষরটাকে বাদ দিয়ে বিউটান। এবার যেহেতু অ্যালকোহল শ্রেণীর জন্য এই অংশটুকু হচ্ছে, এর সাথে আমি সাফিক্সের নিয়মটাও বলে দিতে পারি। এই যে ও এলটা হচ্ছে সাফিক্স, এবং কয় নাম্বার কার্বন আছে? 2 নাম্বার। তো এটাকে যদি সাফিক্স, এটাকে যদি একটু চেঞ্জ করে লিখি তাহলে কি দেখাই? দেখো, 3 মিথাইল বিউট, এটা হচ্ছে রুট ওয়ার্ড। আর 2 অল, এটা হচ্ছে সাফিক্সে। বলেছিলাম কার্যকরী মূলকের নাম এবং কার্যকরী মূলকের অবস্থান এবং একাধিক হলে তার সংখ্যা উল্লেখ করি। তাহলে একটা কার্যকরী মূলক আছে, তার অবস্থান আছে 2 নাম্বার কার্বনে, এই জন্য 2। আর যেটি ও অ্যালকোহল শ্রেণী, এই জন্য এর কার্যকরী মূলকের নাম হচ্ছে অল, ওএল আছে অল। তার মানে কি 3 মিথাইল বিউট 2 অল, অথবা 3 মিথাইল বিউটানল 2, এটাও আসতে পারে।
এই যে বিউটান লিখলাম, বিউটানের সাথে ওএল যোগ করলে বিউটানল হয়ে যায়। এবার এটাতে আসি, এটাতে খেয়াল করে দেখো, বলছি যে অ্যালকেনের এ এনই বাদ দিয়ে কখনো কখনো এ যোগ করার কথা বলেছি, এই জন্য দেখো ব্র্যাকেটে এ দিয়ে রেখেছি। তার ক্ষেত্রে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের ক্ষেত্রে একটু খেয়াল করো, আমরা দেখো এটা কয় কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট। নাম্বারিং এর ক্ষেত্রে আমাদের সমস্যা নেই, অলরেডি বলে ফেলেছি। এর নাম কি হচ্ছে 4 কার্বন বিশিষ্ট হলে এর সংক্ষিপ্ত নাম হচ্ছে বিউট। যদি বিউট হয়, বিউট হওয়ার পরে এর অবস্থান কয় নাম্বার কার্বনে, 1 নাম্বার কার্বনে। আর এটা ডাবল বন্ড, তার মানে অ্যালকিন শ্রেণী, এই জন্য ইএনই। এই অংশটুকু হচ্ছে সাফিক্স। আর এই বিউট শব্দটা আসছে মূল ওয়ার্ড বা হচ্ছে ওয়ার্ড রুট থেকে। এবার এটার থেকে অথবা বিউটিন 1, এটা বিউটিন 1ও লেখা যেতে পারে। এখন আমরা যে জিনিসটার সমস্যা, এই যে ব্র্যাকেটে এ লিখলাম, এটার একটা ব্যাখ্যা দিই, একটু খেয়াল রাখো। এই CH2 CH3, এখানে দেখো কয়টা ডাবল বন্ড আছে, 2টা। তার মানে কি 1 3 বিউট, তারপর হচ্ছে ডাইইন। এই যে যখন একসাথে ডাবল বন্ড বা ট্রিপল একাধিক থাকবে তখন এই শব্দটা যোগ হয়ে আসবে। একাধিক থাকলে কি হবে, এই শব্দটা যোগ হবে। অথবা এটাকে আমরা লিখতে পারি অন্যভাবে, বিউট 1 3 ডাই ইএনই, ডাই। এই ইএনইটি কার্যকারীমূলক, কয়টা কার্যকারীমূলকের সংখ্যা, কার্যকারীমূলকের অবস্থান 1 2, তার মানে এটা আছে সাফিক্স। আর এই বিউটটা শব্দটা আসছে মূল ওয়ার্ড থেকে। তো তোমরা আশা করি এই পর্যন্ত সাফিক্স এবং প্রিফিক্স লেখা এবং মূল ওয়ার্ড লেখা সম্পর্কে ধারণা দিলাম। আশা করি এই পর্যন্ত একটু ধারণা রাখবে। নেক্সট দিন আমরা অ্যালকিনের নামকরণ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।